প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাঁপানি, শ্বাসকষ্ট ও বায়ু দূষণ। হাঁপানি কাকে বলে, শ্বাসকষ্ট কাকে বলে, দুটো কি একই জিনিস কিনা, বায়ু দূষণের সাথে হাঁপানি বা শ্বাসকষ্টের কী ধরনের সম্পর্ক রয়েছে, বায়ু দূষণ বাড়লে শ্বাসকষ্ট বাড়ে কিনা এবং এর চিকিৎসায় বা কী হতে পারে, এরকম অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ আবু রায়হান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও কনসালটেন্ট, সিডিসি নোয়াখালী। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা জানি যে আসলে আমাদের দেশে কিন্তু ক্রমাগত বায়ু দূষণ বেড়েই চলেছে নানা কারণে, এবং শুধু যে শহরই আক্রান্ত তা নয়, এখন গ্রামে গঞ্জেও বায়ু দূষণ অনেকটাই বেড়ে গিয়েছে। এর সাথে সাথে হাঁপানি এবং শ্বাসকষ্টের প্রাদুর্ভাবও কিছুটা হলেও বেড়ে চলেছে। একেবারে শুরুতে আমাদের দর্শকদেরকে যদি একটু জানাতেন যে হাঁপানি আর শ্বাসকষ্ট দুটো কি আসলে একই জিনিস কিনা, শ্বাসকষ্ট মানেই কি সেটা হাঁপানি কিনা? শ্বাসকষ্ট হচ্ছে একটি উপসর্গ, রোগের একটি উপসর্গ, আর হাঁপানিটা হচ্ছে রোগের নাম। আমরা যদি দেখি, কিন্তু হাঁপানি নামটা কিন্তু শ্বাসকষ্ট থেকে এসেছে। হাঁপানি, যেটার ইংরেজি আমরা বলি অ্যাজমা। অ্যাজমা একটা গ্রিক শব্দ, যেটাকে ইংরেজিতে করলে হয় প্যান্টিং বা হচ্ছে হা করে শ্বাস নেওয়া। সাধারণত হাঁপানি, হাঁপানো, এই হাঁপানো থেকেই আসছে হাঁপানি শব্দটা। তো অ্যাজমা হচ্ছে রোগটাকে আমরা অ্যাজমা বলবো, আর শ্বাসকষ্টটা হচ্ছে একটা উপসর্গ, যেটা হাঁপানিতেও হতে পারে, হাঁপানি ছাড়া অন্যান্য রোগেও হতে পারে। যেমন আপনি যদি মনে করেন হাঁপানিতে শ্বাসকষ্ট হতে পারে, সিওপিডি নামে একটা দীর্ঘমেয়াদী রোগ আছে যেটা ফুসফুসকে আক্রান্ত করে, সেখানেও শ্বাসকষ্ট হতে পারে। এমনকি কার্ডিয়াক কিছু ডিজিজ আছে বা হার্টের অসুখে কিন্তু আমরা অনেক রোগীকেই শ্বাসকষ্ট নিয়ে আসতে দেখি। সো আসলে এই জিনিসগুলোকে কোন রোগের কারণে শ্বাসকষ্ট হচ্ছে সেটা ডিটেক্ট করা খুব গুরুত্বপূর্ণ। তার মানে শ্বাসকষ্ট মানেই হাঁপানি নয়, আরও অনেকগুলো কারণ আপনি কিন্তু জানালেন। একই সাথে একটু জানতে চাই যে হাঁপানি যে রোগটা, যেটাতে শ্বাসকর্গ একটি উপসর্গ, আর কোনো উপসর্গ থাকে কিনা? হ্যাঁ, অবশ্যই। হাঁপানি রোগটা আসলে যেহেতু একটা ফুসফুসের যে আমাদের শ্বাসনালী আছে, সেই শ্বাসনালীগুলোতে ইনফ্লামেশন বা প্রদাহ বলি আমরা বাংলাতে, প্রদাহ হওয়ার ফলে হয় কি, শ্বাসনালীগুলোর ভেতরে কিছু সেক্রেশন জমে, কফ জমে, এবং শ্বাসনালীগুলো একটু সংকুচিত হয়ে যায়। এর ফলে কিন্তু বাতাস যে চলাচল, সেই স্বাভাবিক বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়। এই জন্য রোগী যখন ওই সংকুচিত এবং ভেতরে কফ জমা শ্বাসনালী দিয়ে বাতাসটা ভেতরে নিতে যায়, তখন দেখা যায় যে তার বাতাসটা ঠিকমতো ফুসফুসে প্রবেশ করে না। এই জন্য তার কিন্তু কিছুটা শ্বাসকষ্টের অনুভূতি হয়। তো শ্বাসকষ্ট ছাড়াও রোগীর কাশি, বুকে চাপ অনুভব করা বা বুকে টান অনুভব করা, এবং অনেক সময় যেহেতু শ্বাসনালীগুলো সংকুচিত, ওখান থেকে অনেক সময় বাঁশির মতো এক ধরনের শব্দ হয়, যেটা কিন্তু রোগী নিজেও বলতে পারে, আবার অনেক রোগীর আত্মীয় স্বজনও কিন্তু নোটিস করে। অনেক রোগী এসেও বলে বা রোগীর আত্মীয় স্বজনও বলে, উনি যখন শ্বাস নেয় বুক থেকে একটা শব্দ হচ্ছে, অতিরিক্ত শব্দ, যেটা অনেকটা শুনলে হয় মনে হয় চিকন বাঁশির মতো আওয়াজ হচ্ছে। সো মোটা দাগে কাশি, শ্বাসকষ্ট, বুকে বাঁশির মতো শব্দ, এবং বুক চাপ অনুভব করা বা বুকে টান অনুভব করা, এই লক্ষণগুলো নিয়েই সাধারণত হাঁপানি রোগী আমাদের কাছে আসে। যখন হাঁপানি রোগী একজন রোগী আসছে, ওনার কিন্তু যেটা আপনি বলছেন যে উনি কিন্তু কিছুটা হলেও বাতাসটা কম নিতে পারছেন, ঠিকমতো শ্বাস নিতে পারছেন না, এর কারণে ওনার কি দুর্বল লাগা, মাথা ঘোরা বা অন্য কোনো এ ধরনের উপসর্গ হয় কিনা, আপনারা পান কিনা? এটা আসলে ডিপেন্ড করে রোগীর শারীরিক অবস্থার ওপর। রোগী যদি ক্লিনিক্যালি যদি তার হাঁপানিটা স্বল্প মাত্রার হয়, তাহলে দুর্বলতা ওরকম নাও থাকতে পারে। কিন্তু রোগী যদি খুবই চরম মাত্রার শ্বাসকষ্টে ভোগে, যেগুলোকে আমরা অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক বা শ্বাসকষ্ট যদি খুব মারাত্মক হয়, রোগের অবস্থা যদি খুব সিভিয়ার হয়, তাহলে কিন্তু শ্বাসকষ্ট যদি অতিরিক্ত মাত্রায় হয়, তাহলে কিন্তু অন্যান্য উপসর্গগুলো দেখা দিতে পারে। রোগী প্রচণ্ড দুর্বল হয়ে যেতে পারে, রোগী খেতে পারছে না, কথা বলতে পারতেছে না ঠিকমতো, অনেক সময় রোগীর মাথা ঘুরানো বা দুর্বল হয়ে যাওয়া বা বিছানায় পড়ে যাওয়া, এগুলো হতে পারে। বাট এটা নির্ভর করবে আসলে রোগের তীব্রতার উপর নির্ভর করবে। জি, কারা আসলে হাঁপানি রোগে আক্রান্ত হচ্ছেন আপনাদের অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে বলতেন যে শুধুই কি এই যে বায়ু দূষণ যদি আমরা বলি এটা কারণ, নাকি আরও কোনো কারণ আছে? কারা আক্রান্ত হয় এবং কোন বয়সের রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে? আচ্ছা, এই হাঁপানি রোগ কেন হয়, এটা আসলে সোজা সাপটা উত্তর দেওয়া একটু কঠিন। যেমন আমরা বলতে পারি, কাউকে যদি এডিস মশা কামড়ায় এবং সেখান থেকে ডেঙ্গু ভাইরাস যদি তার শরীরে প্রবেশ করে মশা কামড়ানোর ফলে, তার ডেঙ্গু জ্বর হবে। কিন্তু হাঁপানি কিন্তু এরকম কোনো রোগ না যে বলা যাবে যে এক্স্যাক্টলি এই জিনিসটার কারণে হাঁপানি হয়েছে রোগীর, এটা বলা কিন্তু কিছুটা কঠিন। তারপরেও কিছু কিছু কারণে হাঁপানি হতে পারে বলে সন্দেহ করা হয়। যেমন অনেক সময় কিন্তু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, যেমন বংশের একজনের হাঁপানি থাকলে কিন্তু বংশের অন্য আরেকজনের হাঁপানি আমরা অনেক সময় বেশি দেখি।
আর হাঁপানির সাথে একদম সরাসরি কানেকশন আছে অ্যালার্জির। দেখবেন যাদের অ্যালার্জির বাংলা বলো অতি সংবেদনশীলতা, এই অ্যালার্জি যাদের বেশি থাকে তাদের দেখা যায় হাঁপানিটা একটু বেশি হয়। 80% হাঁপানিতেই আমরা অ্যালার্জিটা পাশাপাশি পাই। আর অ্যালার্জি ছাড়াও আমরা যেটা আপনি একটু আগে যেটা বললেন, বায়ু দূষণ, ইনডোর অথবা আউটডোর এয়ার পলিউশনেও কিন্তু আপনার হাঁপানি রোগের সাথে একটা সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। কিন্তু একেবারে এক্স্যাক্টলি বলা সম্ভব না যে এটার কারণেই হাঁপানি হয়ে গেছে, বাট আমরা কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করি, যার মধ্যে জেনেটিক্স, বায়ু দূষণ এবং হচ্ছে অ্যালার্জির একটা ডিরেক্ট কানেকশন পাওয়া যায়। আরও কিছু ফ্যাক্টর আছে, ওগুলো আসলে ইনসিগনিফিকেন্ট। কোনোভাবে কি আমরা নারী পুরুষদের মধ্যে অথবা কোনো একটি নির্দিষ্ট বয়সকে আলাদা করতে পারি যে এনারা বেশি ভুগে থাকেন? হাঁপানি সাধারণত শিশুদের থেকেই দেখা যায়। শিশুদের হাঁপানি হয় এবং আমরা সব বয়সেই হাঁপানি দেখি। শিশুদের বেশি দেখা যায়, আর বেশি বয়সে এক ধরনের হাঁপানি হয়, পার্টিকুলারলি ওল্ড এজের দিকে এবং বয়স্ক মহিলা, তাদের কিন্তু এক ধরনের হাঁপানি হতে পারে এবং তারা সাধারণত একটু মোটা কাটা হয় বা একটু স্বাস্থ্য যাদের বেশি ভালো, মানে আমরা যারা স্থূল বলি, তাদের মহিলাদের এক ধরনের হাঁপানি হয় যেটা বেশি বয়সে হয়। বাট এক্স্যাক্টলি বলা যাবে না যে হাঁপানিটা আসলে বাচ্চাদের রোগ নাকি এটা মাঝ বয়সের রোগ নাকি এটা অতিরিক্ত বয়সে হয়। সব বয়সেই হতে পারে, সবভাবেই হতে পারে। যেহেতু আপনি বলছেন যে এটা শিশুদের ক্ষেত্রে বেশি হয় কোনো কোনো সময়, শিশুরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের সমস্যাগুলো খুব বেশি বুঝিয়ে বলতে পারে না। তারা হয়তো খাচ্ছে না অথবা তারা হয়তো কাঁদছে, কিন্তু বাবা মারাও বুঝতে পারেন না যে তার সমস্যাটা কোথায় হচ্ছে। এই কারণে একটু বাবা মাদের উদ্দেশ্যে, যারা আসলে আমাদের দর্শক আছেন তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে কখন তার শিশুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের পরামর্শের জন্য, এটা তারা কিভাবে বুঝবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে বাচ্চাদের যে কোনো রোগ ডায়াগনোসিস করাই কঠিন, কারণ বাচ্চারা বলতে পারে না যে আমার এটা হয়েছে ওইটা হয়েছে, এবং বাচ্চাদের ক্ষেত্রে রোগের লক্ষণগুলো একটু ব্যতিক্রমী হয়ে আসে। তবে সাধারণত যেহেতু অ্যাজমা রোগটার প্রধান লক্ষণ হচ্ছে কাশি, শ্বাসকষ্ট, বুকে আওয়াজ হওয়া, বাচ্চাদেরও কিন্তু এমনি সর্দি কাশিতে অনেক সময় কাশি হতে পারে, হাঁচি হতে পারে এবং বুকের মধ্যে আওয়াজ হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে। এটা নিউমোনিয়াতেও হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে। কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে, যে কোনো বাচ্চা ঘন ঘন তার কাশি হচ্ছে, ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে এবং ঘন ঘন তার বুক থেকে যদি বাঁশির মতো আওয়াজ হয়, তাহলে কিন্তু একজন চিকিৎসকের অবশ্যই সন্দেহ করতে হবে, মাথায় রাখতে হবে যে এটা নর্মাল সর্দি কাশি না হয়ে এটা হয়তো তার ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে একজন ভালো চিকিৎসক, দক্ষ চিকিৎসক কিন্তু রোগীকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগীর ইতিহাস শুনে আমার মনে হয় ভালোভাবে ডায়াগনোসিস করতে পারবে। কিন্তু সন্দেহ আমরা তখনই করব যখন তার বারবার সর্দি হচ্ছে, বারবার কাশি হচ্ছে, বারবার শ্বাসকষ্ট হচ্ছে। এই লক্ষণগুলো দেখে কিন্তু আমরা আসলে মোটামুটি অনুমান করতে পারি রোগী হয়তো হাঁপানিতে ভুগছে। কিন্তু হাঁপানি ছাড়া যে অন্য কোনো রোগ হবে না সেটাও বলা যায় না, কিন্তু এটা আসলে চিকিৎসকই নির্ণয় করবেন। এবং হচ্ছে বাবা মাকেও নিয়ে আসতে হবে। যখন অনেক সময় দেখা যায় যে একটি শিশু, তার হয়তো কাশি হচ্ছে বা এরকম বুকে যে বাঁশির মতো শব্দের কথা আপনি বলছেন সেরকম হচ্ছে, কিন্তু বাবা মা বুঝতে পারছে না। তারা হয়তো ভাবছেন যে আর কয়েকদিন দেখি, এবং এই দেখি দেখি করতে হয়তো বেশ কিছুদিন চলে যায়। তার মানে আমরা বলতে চাই যে আসলে ওনাদেরকে তখনই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং ডায়াগনোসিসটা আসলে কনফার্ম করা উচিত যে কী কারণে এই শ্বাসকষ্টটা হচ্ছে। যখন চিকিৎসকের কাছে আসা হয় এবং অনেকগুলো যেহেতু শ্বাসকষ্টের কারণ থাকতে পারে, সেখান থেকে যখন আসলে আমরা একটা কনফার্ম ডায়াগনোসিসে আসি, একেবারে ছোট বয়স থেকে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আসলে অ্যাভেলেবল আছে? আসলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার বাইরের চিকিৎসা ব্যবস্থা একটা ভিন্ন। কারণ আমাদের দেশে হয় কি, সর্দি কাশি হলেই বাচ্চাকে আমরা বিভিন্ন ধরনের ট্যাবলেট, সিরাপ, অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়াই। কিন্তু যদি তার রোগ ধরা হয়, নির্ণয় করা হয় যে এটা আসলেই অ্যাজমা, তাহলে অ্যাজমার চিকিৎসার জন্য আধুনিক যে চিকিৎসা পদ্ধতি, তারা কিন্তু ট্যাবলেট বা সিরাপের চেয়ে ইনহেলেশনাল রুটে ড্রাগটা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা শুধু চিকিৎসকের জন্য না, মানে চিকিৎসক কমফোর্টের জন্য না, রোগীও কিন্তু এতে সবচেয়ে বেশি উপকৃত হয়। কারণ ইনহেলেশনাল ড্রাগগুলো যেগুলো আমরা হচ্ছে অনেক সময় নেবুলাইজেশনের মাধ্যমে দেই বাচ্চাদেরকে, যেহেতু প্রপারলি ইনহেলার টেক করতে পারে না। এখন একটু বড় হলে বাচ্চারা আবার অনেক সময় ডিপিআই বা ড্রাই পাউডার ইনহেলার নামে কিছু ডিভাইস আছে, ওগুলো দিয়ে আমরা ক্যাপসুলের ভেতরে গুঁড়ো ওষুধ থাকে, সে যদি শ্বাস নেয় তাহলে ওষুধটা কিন্তু সরাসরি ফুসফুসে প্রবেশ করে। তাহলে কিন্তু রোগীর যেহেতু সমস্যাটা ফুসফুসের, তাহলে রোগ নিয়ন্ত্রণ কিন্তু আরও বেটার হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে অ্যাজমা চিকিৎসা এখনও ট্যাবলেট এবং সিরাপে সীমাবদ্ধ। বাট আমি আজকের এই অনুষ্ঠান থেকে অবশ্যই বলতে চাই, অ্যাজমা যেহেতু ফুসফুসের রোগ, যেই ওষুধটা সরাসরি ফুসফুসে প্রবেশ করে, ইনহেলেশনাল ড্রাগগুলো, যেটা হতে পারে ইনহেলার, হতে পারে ডিপিআই, আবার হতে পারে নেবুলাইজেশন, অবশ্যই এই জাতীয় মেডিকেশনগুলো বা এই জাতীয় ওষুধগুলো রোগীর জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। সেটা হোক বাচ্চা, হোক অ্যাডাল্ট,
অথবা হোক বয়স্ক লোক। জি, আমরা আরও শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। ধন্যবাদ দর্শক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ এই আয়োজনে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠানে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলছি হাঁপানি, শ্বাসকষ্ট ও বায়ু দূষণ এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ আবু রায়হান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ কনসালটেন্ট, সিডিসি নোয়াখালী। বিরতিতে যাবার আগে আপনার কাছে কিন্তু আমরা শ্বাসকষ্ট এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়েও বেশ কিছু তথ্য পেয়েছি। এবারে কিছু প্রশ্ন থাকেই সবার মনে, সেরকম কিছু বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই। প্রথম প্রশ্ন, অ্যাজমা পুরোপুরি কি ভালো হয় কিনা? এটা কঠিন প্রশ্ন। আসলে অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী রোগ। সাধারণত যাদের অ্যালার্জি বেশি থাকে, আমি আগেই উল্লেখ করেছি, তাদের আসলে অ্যাজমা সিমটম অনেক দিন পারসিস্ট করে। অ্যাজমা পুরোপুরি ভালো হয়ে যাবে কিনা এটা সম্পর্কে আগাম প্রেডিক্ট করা খুবই কঠিন। তবে সাধারণত বাচ্চাদের যে ধরনের অ্যাজমাগুলো আমরা দেখি, আমরা অনেক সময় দেখি যে একটু বড় হওয়ার পর বা 8-10 বছর পরে অনেক বাচ্চাই দেখা যায় একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তখন কিন্তু আর কোনো ওষুধের প্রয়োজন হয় না। সেদিক থেকে দেখলে কিন্তু বলা যায় যে অ্যাজমাও কিন্তু ভালো হতে পারে, কিন্তু আসলে আমরা কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এই রোগীর অ্যাজমা ভালো হয়ে যাবে আর এই রোগীর অ্যাজমা কখনোই ভালো হবে না। তবে যদি সে প্রপার চিকিৎসা নেয় এবং যদি ওষুধ নিয়মিত সেবন করে, তাহলে সে একটি খুব সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এটুকুই বলা যায়। যেমন আমি আপনাকে এর পাশাপাশি একটা ইনফরমেশন তথ্য দেই যে আমরা ভাবি অ্যাজমা হয়েছে মানে বোধহয় জীবন শেষ হয়ে গেছে, এবং ইনহেলার মেডিকেশন দিলে অনেক রোগী খুব মানে কি বলে, তারা এটা সহজে নিতে পারে না। একটা সোশ্যাল ট্যাবু আছে, ইনহেলার দেওয়া মানে তার জীবন শেষ করে দেওয়া। আসলে ইনহেলার মোটেও খারাপ কোনো ওষুধ নয়, বরং ইনহেলার বা ইনহেলেশনাল মেডিকেশনগুলো এগুলো বরঞ্চ আরও নিরাপদ, কারণ এগুলো সরাসরি ফুসফুসে প্রবেশ করার কারণে রোগীগুলো কিন্তু অন্যান্য সাইড ইফেক্ট কম হয় এবং যেখানে ওষুধটা প্রয়োজন শুধু সেখানেই চলে যায়। এই কারণে আমরা কিন্তু ইনহেলারের মাধ্যমে কিন্তু অল্প ওষুধেই রোগীকে ভালো করতে পারি। সো এই ভীতিটা আসলে সবার দূর করা উচিত। আর অ্যাজমা রোগী ভালো হবে কিনা এটা বলা না গেলেও, অ্যাজমা রোগীরা যদি প্রপার ট্রিটমেন্ট নেয় তাহলে কিন্তু একটা খুবই কমফোর্টেবল একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারে। যেমন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম, ওনাকে আমরা সবাই চিনি। ডেভিড বেকহ্যাম, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, পল স্কলস, এদের প্রত্যেকেরই অ্যাজমা ছিল এবং এরা কিন্তু একদম টপ লেভেলে ফুটবলের মতো একটা খুবই কঠিন খেলা কিন্তু তারা পারফর্ম করে গিয়েছে। তাই সবারই আসলে এই ব্যাপারে ইনফরমেশনটা জানা উচিত। তার মানে সুস্থ থাকতে অ্যাজমা কোনো বাধা নয়, প্রপার চিকিৎসা নিলে আসলে সবাই সুস্থ থাকতে পারবেন। এরপরে যে একটি প্রশ্ন আসে যে ইনহেলারের ব্যাপারটি আপনি যেটা বলছিলেন যে অল্প মাত্রায় কিন্তু ওষুধ এখানে ব্যবহার করে রোগীকে সুস্থ রাখা সম্ভব, তারপরও ইনহেলার নিয়ে অনেক রকমের ধারণা বা ভুল ধারণা আছে। ইনহেলার ক্ষতিকর কিনা এবং দীর্ঘদিন যদি কাউকে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগের সম্ভাবনা থাকে কিনা, এরকম অনেক প্রশ্ন থাকে। সহজভাবে বলতে গেলে ইনহেলার খুবই নিরাপদ এবং খুবই কার্যকর একটা ওষুধ পদ্ধতি। এবং আমাকে যদি বলা হয় ইনহেলার ভালো না ট্যাবলেট বা সিরাপ ভালো, আমি অবশ্যই বলবো ইনহেলার ভালো। একটু আগেই বলেছি যে ইনহেলারে কম ওষুধে রোগীর সিমটম কন্ট্রোল করা যায় এবং ইনহেলার দীর্ঘমেয়াদী ব্যবহার করলে আপনার রোগটা নিয়ন্ত্রণে থাকবে। বরঞ্চ রোগ যদি অনিয়ন্ত্রিত হয় তাহলেই কিন্তু অ্যাজমা রোগীকে বারবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মাঝে মাঝেই তার ইনফেকশন, নিউমোনিয়া, এ ধরনের সমস্যা কিন্তু বেশি দেখা যাবে। আমরা যখন কোনো রোগীকে চিকিৎসা দিই, আমাদের চিকিৎসা দেওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ড্রাইভ, সেটা হচ্ছে রোগী কি সুস্থ থাকে, ওষুধের সাইড ইফেক্ট বেশি না রোগী এর চেয়ে ভালো আরও রেজাল্ট চলে আসবে রোগীর জন্য, বা রোগী আরও বেটার লাইফ লিড করবে কিনা। আমরা যদি কম্পেয়ার করে দেখি, ইনহেলার দিয়ে চিকিৎসা করা বা ইনহেলেশনাল মেডিকেশন দিয়ে চিকিৎসা করাটা অবশ্যই চিকিৎসা না করা বা ইনহেলার না হওয়ার চেয়ে অনেক গুণ বেশি উপকারী। সো এটা এক্ষেত্রে আসলে কোনো ভ্রান্ত ধারণা থাকা উচিত না। একেবারে ছোট বাচ্চা যারা থাকে, হয়তো 10 দিন 20 দিন বয়স অথবা 1 মাস 2 মাস, যারা হয়তো ইনহেলারটা নিতে পারছে না, তাদের জন্য আমরা আসলে নেবুলাইজার দিই। সেক্ষেত্রে নেবুলাইজারটা কতখানি নিরাপদ এবং কতদিন পর্যন্ত সেটা দেওয়া যেতে পারে? অনেক বাবা মাই ভয় পেয়ে যান যদি দেখা যায় যে নেবুলাইজারটা বেশ কিছুদিন দেওয়া লাগছে, তখন তারা এক ধরনের ভীতিতে আক্রান্ত হন যে এটা কি ঠিক হচ্ছে কিনা। এ ব্যাপারে যদি একটু বলতেন। বাচ্চারা যেহেতু ইনহেলেশন ড্রাগগুলো প্রপারলি ইনটেক করতে পারে না, এই জন্য নেবুলাইজেশন হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট ওয়ে। এবং নেবুলাইজেশন দীর্ঘদিন ব্যবহার করলে আসলে খুব বেশি ক্ষতি হওয়ার সুযোগ নেই, কারণ নেবুলাইজেশন হচ্ছে জাস্ট মেশিনের মাধ্যমে নিচ্ছি আর এটা হচ্ছে ডিভাইসের মাধ্যমে নিচ্ছি, পার্থক্য এটুকুই। আর যে কোনো ওষুধই আসলে আমরা চেষ্টা করি যদি কম প্রয়োগ করে ভালো রাখা যায় তাহলে তো অবশ্যই ভালো, কিন্তু আমার যদি সাফারিংস খুব বেশি হয় আমি কি তাহলে নিব না?
মানে প্রশ্নটা হচ্ছে আমার প্রবলেম কতটুকু আর কতটুকু প্রয়োজন। আমি যদি আমার প্রয়োজন এবং আমার হচ্ছে প্রবলেম এই দুইটার মধ্যে সামঞ্জস্য করে ওষুধ গ্রহণ করি, অতিরিক্ত ওষুধ না নেই, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না। কিছু কিছু রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক সময় একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমি যদি এটার ওষুধ নেওয়া শুরু করি তাহলে আমাকে আজীবন এই ওষুধটা নিয়ে যেতে হবে। তার মধ্যে অনেকে প্রেশার, হাইপারটেনশনের ওষুধ নিতে ভয় পান, কেউ কেউ আবার হয়তো ডায়াবেটিস আছে, উনি ডায়াবেটিসের ওষুধ নিতে হয়তো ভয় পান। ঠিক সেরকম ইনহেলার বা নেবুলাইজার এগুলো নিয়েও কারো কারো মনে এরকম একটা ধারণা থাকে যে এটা আমি একবার শুরু করলে তার মানে আমার ঠিক মতো শ্বাস নিতে হলে আমার কি আজীবন এটা নিতে হবে কিনা, এই ব্যাপারে যদি একটু বলতেন। আগেই বললাম আসলে রোগটা কি সেটার উপর নির্ভর করে। যেমন কিছু কিছু রোগী আছে যাদের ফুসফুস ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত, সিওপিডি একটা রোগ যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ধূমপান বা হচ্ছে ডাস্ট পলিউশনের কারণে অনেকের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের রোগীকে কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করতে হয়। কিন্তু অ্যাজমাটা আমি আগেই বলছি যে অ্যাজমা যদি ভালো হয় বা অ্যাজমা যদি কারো কারো ক্ষেত্রে একদমই কন্ট্রোলড হয়ে যায় তাহলে কিন্তু ওষুধের পরিমাণ কমানো সম্ভব, এবং হচ্ছে কোনো এক সময় সে যদি তার কোয়ালিটি অফ লাইফ, তার লিভিংস সব কিছু যদি ওকে থাকে তাহলে কিন্তু ইনহেলার বন্ধ করা সম্ভব। আর যেসব রোগীর ক্ষেত্রে লক্ষণ কোনোভাবেই কমানো যাচ্ছে না তাদের ক্ষেত্রে হয়তো এটা আরও অতিরিক্ত বা দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে, কিন্তু এটা আজীবনই নিতে হবে, একবার প্রয়োগ করলে আর বন্ধ করা যাবে না, ঠিক মেডিকেল সায়েন্সে এ ধরনের কথা আসলে বলা যায় না। খাদ্যাভ্যাসের উপরে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কোনো ধরনের খাদ্যের সাথে আসলে সম্পর্ক আছে কিনা, এবং লাইফস্টাইলেও কোনো কোনো ব্যাপার কি আসলে এই শ্বাসকষ্ট বা অ্যাজমাকে আরও বাড়িয়ে তুলতে পারে কিনা বা কিছুকে মেনে চলা উচিত কিনা? অবশ্যই খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যেটা হয়, যেমন অনেক অ্যাজমা রোগী ভাবে আমার যেহেতু অ্যাজমা আছে, এটা যেহেতু অ্যালার্জিজনিত রোগ হতে পারে, এই জন্য আমি ইলিশ মাছ খাবো না, চিংড়ি খাবো না, গরু খাবো না, কচু শাক খাবো না, পালং শাক খাবো না, ডাল খাবো না, ডিম খাবো না, হাঁসের মাংস খাবো না। তারা করে কি একটা লম্বা লিস্ট, আমি তাদেরকে বলি আপনি খান, তাহলে কি খেয়ে বেঁচে থাকেন আর কি। আসলে অ্যাজমা রোগীর ক্ষেত্রে এই খাদ্যাভ্যাসের বা অ্যালার্জিজনিত খাদ্যাভ্যাস একদম টোটাল অফ করে দেওয়ার কোনো যুক্তিই নেই, কারণ দেখা গেছে যে খাদ্যের সাথে যে অ্যাজমা খুব বেড়ে যাবে এরকম খুব বেশি রিলেশন পাওয়া যায় না। তবে হ্যাঁ, হতে পারে যেমন কারো কারো কোনো একটা স্পেসিফিক খাবারের প্রতি অ্যালার্জি থাকতে পারে। ধরেন আপনার যদি অ্যালার্জি থাকে বেগুনে, আমার কিন্তু এটা নাও হতে পারে, আমার কিন্তু অ্যালার্জি হতে পারে হাঁসের মাংসে। সো আমার যদি হাঁসের মাংস খাওয়ার পর সমস্যা হয় আমি এটা একটু কম খাই, কিন্তু তার মানে এই না একটা রোগীকে আমি লম্বা সিল দিয়ে দিব কিছুই খাবেন না, এরকম হওয়া ঠিক না। রোগীর অবশ্যই খাবারের এবং স্বাদ নেওয়ার অধিকার আছে, বরঞ্চ এই অধিকারটা নিশ্চিত না করাটাই বোধহয় ন্যায্যতা নিশ্চিত হয় না আর কি। আমার মনে হয় সে খেতে পারবে, কিন্তু একটু কেয়ারফুলি খাওয়া উচিত। যেমন হচ্ছে সামুদ্রিক কিছু খাবার, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড এখন অনেকেই খায়, এখন এগুলো কিন্তু একটু অ্যালার্জিক। সো এগুলো খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত, বাট খাবোই না এরকম হওয়া উচিত। মানে ওনাকে বুঝে নিতে হবে যে কোন খাবারটাতে উনি অ্যালার্জিক, এবং সেই একটা স্পেসিফিক বা দুইটা স্পেসিফিক খাবার অ্যাভয়েড করলেই হয়, অন্যরাও যেটাতে অ্যালার্জিক সেটা ওনার অ্যাভয়েড করা দরকার নেই, না করলেই চলবে। জি। এবং লাইফস্টাইল, লাইফস্টাইলের ক্ষেত্রে অ্যাজমা রোগীকে অবশ্যই এক্সারসাইজ করা উচিত, কারণ দেখা গেছে যে এক্সারসাইজ করার সাথে সাথে আমাদের হচ্ছে কনফিডেন্স বাড়ে এবং আমাদের কোয়ালিটি অফ লাইফ বাড়ে এবং আমরা ভালো বোধ করি। কিন্তু সমস্যা হচ্ছে এক্সারসাইজ করতে গেলে অনেকের আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং তারা এটাকে ভয় পায়। আমরা এই জন্য বলি কি, এক্সারসাইজ করার পূর্বে আপনি যদি ইনহেলেশনাল মেডিকেশনটা নিয়ে নেন, ওই যে স্পোর্টসম্যানরা কী করে, খেলতে যাওয়ার আগে আগে ইনহেলেশনাল ওষুধটা নিয়ে নেয়, এই জন্য তার কিন্তু 2-3 ঘন্টা খেলতে কোনোই সমস্যা হয় না। কিন্তু এক্সারসাইজ করার ফলে তার হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ বাড়বে, সে নিজেকে হেলদি ফিল করবে এবং তার স্বাস্থ্য ভালো থাকবে। আর খাবার দাবারের ক্ষেত্রে একটু বলা হয় পুষ্টিকর খাবার খাওয়া, শাকসবজি বেশি খেলে বা ফলমূল বেশি খেলে অনেক সময় দেখা যায় অ্যাজমা নিয়ন্ত্রণটা আরও ভালো হয়। আর লাইফস্টাইলের ভিতরে কিন্তু অনেকে আবার খুব খুঁতখুঁতে হয় যে হচ্ছে বাসার বালিশ পরিষ্কার করো, তোষক পরিষ্কার করো, জানলার পর্দা পরিষ্কার করো, এত খুঁতখুঁতে হওয়ার দরকার নেই। তবে বেসিক যে ক্লিনলিনেস, আমরা যে মোটামুটি যে পরিষ্কার থাকি এটুকু থাকাই যথেষ্ট। বাট এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে খুব চমৎকার কিছু ফল আসবে বলে আমরা দেখি না। তবে পুরুষদের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে কোনোভাবেই ধূমপান করা যাবে না, কারণ অ্যাজমা রোগী কিন্তু যদি টানা ধূমপান করতে থাকে তাহলে এই সমস্যাটা যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব সেটা কিন্তু নিয়ন্ত্রণের অযোগ্য হয়ে যেতে পারে। আর গ্রামের দিকে আমাদের কিছু নারীরা আছে যে নারীরা হচ্ছে মাটির চুলায় রান্না করে। এখন মাটির চুলায় যখন সে শুকনো গোবর বা হচ্ছে শুকনো পাতা বা লাকড়ি দিয়ে যখন রান্না করে তখন প্রচুর কালো ধোঁয়া তৈরি হয়। এই কালো ধোঁয়াগুলো যদি তার ফুসফুসে যায় তাহলে কিন্তু তার অ্যাজমাটা কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায়। এবং বোধ ক্ষেত্রেই ধূমপায়ী পুরুষ অথবা মাটির চুলায় রান্না করা নারী তারা কিন্তু পরবর্তীতে কিন্তু মানে একটু জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে পারে, যেটাকে আমরা সিওপিডি লাইক ফিচার ডেভেলপ করতে পারে। সেগুলো থেকে আসলে সাবধানে থাকতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা বলতে ভুলে গেছি, যেহেতু মোটা হওয়ার সাথে
অ্যাজমার একটা সম্পর্ক আছে। এজন্য ওয়েট রিডাকশন করা বা একটা পার্টিকুলার ভালো স্বাস্থ্য মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ। ওজন কমালে অ্যাজমা নিয়ন্ত্রণ ভালো অনেক হয় বলে বেশি, প্রমাণিত। আর কিছু কিছু ওষুধ আছে যেমন সেগুলোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন আমরা জানি বিটা ব্লকার, এটা কিন্তু শ্বাসনালীকে আরও সংকুচিত করে দিতে পারে, এবং এনএসএআই বা ব্যথার ওষুধ এগুলো খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ কিছু কিছু রোগীর ক্ষেত্রে ব্যথার ওষুধ এবং বিটা ব্লকার জাতীয় ওষুধ, এই ওষুধে কিন্তু শ্বাসকষ্টটা একটু বেড়ে যেতে পারে, একটু কেয়ারফুল থাকা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে যে হাঁপানি, শ্বাসকষ্ট এবং তার সাথে বায়ু দূষণ এবং সাথে আরও অনেকগুলো বিষয় নিয়ে আমাদের দর্শকদেরকে আপনি অনেক কিছু জানিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আমাদের আজকের বিশেষ এই আয়োজন আজ এ পর্যন্তই। আশা করছি আমাদের এই আলোচনা আপনাদের কাজে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সৌজন্যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।